ভবানীপুর মিত্র ইনস্টিটিউটে এসে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই ভোল্টেজ ভবানীপুরে হাই প্রোফাইল ভোট কেন্দ্র হলো মিত্র ইনস্টিটিউশন। এই কেন্দ্রেই প্রতিবার ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দেন তার পুরো পরিবার। প্রতিবার সাধারণত 4টের পর ভোট দিতে আসেন তিনি, কিন্তু আজ এলেন খানিকটা আগেই। 3:10 নাগাদ তিনি পৌঁছে যান মিত্র ইনস্টিটিউশনে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেল 4টে নাগাদ ভোট দেন। ভোট দিয়ে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থাকা তৃণমূল সমর্থকদের দিকে হাত নেড়ে চলে যান। তিনি সেখানে মাত্র 10 থেকে 12 মিনিট ছিলেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটদানের পর বেরিয়ে সেখানে থাকা তৃণমূল সমর্থকদের দিকে হাত নেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত বলে সেখান থেকে চলে যান। দিনহাটায় উপনির্বাচন ঘোষণা হতেই তৃণমূল বিজেপির মধ্যে হামলা, পাল্টা হামলায় আহত 2, ভাঙচুর বাড়িও। উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ফের দিনহাটায় তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দিনহাটা থানার পুঁটিমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের শ্মশান কালীবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনায় 2 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি বাড়িও। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিনহাটা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্মশান কালীবাড়ি মোড় এলাকায় বিজেপি কর্মী সঞ্জীব চক্রবর্তীর সাথে তৃণমূল কর্মী মামিদুল মিয়ার বাগবিতণ্ডা শুরু হয়। ওই সময় মামিদুল মিয়াকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে বিজেপি কর্মী সঞ্জীব চক্রবর্তীর বিরুদ্ধে। এরপরই প্রায় 20 থেকে 25 জন তৃণমূল কর্মী লাঠিসোঁটা নিয়ে বিজেপি কর্মী সঞ্জীব চক্রবর্তীর বাড়িতে গিয়ে হামলা চালায়। ঘরের দরজা ভেঙে টিনের বেড়া কেটে দেওয়া হয়। বিজেপি কর্মীর বাবা সুধীর চক্রবর্তীর মাথায়ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। আমি ঘটনা কিছুই জানি না। আমার ছেলে বিজেপি করে। আচ্ছা, হ্যাঁ, ছেলের নাম সঞ্জীব কুমার চক্রবর্তী। তারপর এখন কি ঘটনা হয়েছে না হয়েছে জানি না। আচ্ছা, এই তো সব হুম করে চলে আসছিল। কতজন? কতজন? 10-12 জন। 30-35 জন। আমি তো হল করে চোখে দেখি না। ছেলে কোথায় এখন? এখন ছেলে যে কোথায় এখন সেটা তো বলতে পারতেছি না। তারপরে আসলো এসে টিনের বাইরে বাইরে আর মুখ করে কি হয়েছে, কি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ব্যাপার কি আমি তো কিছু জানতেছি না। ওখান থেকে দৌড় করে এসে একজন এসে এই জায়গা বাড়ি দিল। আচ্ছা, আচ্ছা, বাড়ি দিল। তা আমি আবার একটু সোজা দ্বারা আসি। হ্যাঁ, কে জানি করতেছে সন্দীপ কোথায়, সন্দীপ কোথায়, আমার করতেছে দে সন্দীপ বাড়ি করে দে, সন্দীপ বাড়ি করে দে। কোথায় সন্দীপ আমি কি করে বলবো? সন্ধ্যাবেলা তো ছেলে পেলে বাড়ি। হ্যাঁ, তারপরে এসে আবার আরেকজন এসে আরেকটা বাড়ি দিল। সেই বাড়িতে কাছে গেছে। আচ্ছা, রক্তপাত। আচ্ছা, আপনি ডাক্তার দেখান। ডাক্তার দেখান। এখন ওরা কোথায় যারা এসছিল? 14 দফা দাবিকে সামনে রেখে জেলা শাসকের কাছে ডেপুটেশন পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠনের। 14 দফা দাবি নিয়ে মালদা জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে ধামসা মাদল বাজিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে মালদা শহরে মিছিল করে সংগঠনের সদস্যরা এই ডেপুটেশন জমা দেন। মিছিল শেষে তারা পৌঁছন মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। তাদের দাবি নিয়ে বেশ কিছুক্ষণ স্লোগান দেন তারা। এরপর তাদের দাবি সম্বলিত একটি পত্র জেলা শাসকের কাছে তুলে দেন সংগঠনের সদস্যরা। তাদের দাবিগুলি হলো বিলুপ্তপ্রায় আদিবাসী কোড়া ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি সহ সংরক্ষণের ব্যবস্থা করা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেসব বিদ্যালয় রয়েছে 50% বেশি কোড়া সম্প্রদায়ের ছাত্রছাত্রী রয়েছে, সব পর্যায়ে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা সহ মোট 14 দফা দাবি নিয়ে তারা তাদের দাবিপত্র তুলে দেয় জেলা শাসকের কাছে। আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলা ডেপুটেশন হচ্ছে। আজকে আমরা মালদা ডেপুটেশনে এসেছি। আমাদের কোড়া সমাজের যে দাবি, আমরা যে আদিকাল পূর্বপুরুষ হইতে আমরা যে করম পূজা করে আসছি, করম পূজা আমাদের খুব জাঁকজমকপূর্ণ করম পূজা। এই পূজা অথচ আমাদের সরকারের কাছে দাবি যে আমরা যাতে এই আর্থিক সহযোগিতা যাতে পাই, এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। এছাড়া আমাদের আদিবাসী যে শংসাপত্র, জাতিগত শংসাপত্র, এক্স সার্টিফিকেট হচ্ছে, এগুলো যেন বন্ধ হয় এবং যেগুলো হয়েছে সেগুলো যেন বাতিল করা হয়। এছাড়া আমাদের আমাদের কোড়া সমাজের যে কোনো শ্মশান লেভেলে কিছু ফ্যাসিলিটি জায়গা আছে, সেগুলো আমাদের মাফিয়ারা কিন্তু দখল করার চেষ্টা করছে। সেটা যেন আমরা সুরক্ষিতভাবে একটা সুব্যবস্থা পাই। ভবানীপুর খালসা হাই স্কুলে ভুয়ো ভোটার উত্তেজনা এলাকায়।
নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বুথ চত্বরে। তৃণমূলের অভিযোগ, ভোট কেন্দ্রে বসে থাকা যুবকটি ওই বিদ্যালয়ের ছাত্র, সেই ওই বিদ্যালয়ে বসেছিল। অপরদিকে বিজেপির দাবি, ওই যুবকটিকে তৃণমূলের পক্ষ থেকে ভুয়ো ভোটার স্লিপ দিয়ে ভোট কেন্দ্রে পাঠিয়েছিল তৃণমূল। অপরদিকে ওই যুবককে দেখতে পেয়ে বিজেপির কর্মী সমর্থকেরা ওই যুবককে ঘেরাও করে ধরে এবং তাকে মারধর করে বলেও অভিযোগ। এই খবর পেয়ে ওই এলাকার তৃণমূল নেতা এসে পৌঁছলে তাদের সাথে বিজেপি কর্মীদের প্রথমে বাগবিতণ্ডা হয় ও পরে হাতাহাতিতে লিপ্ত হয়ে পড়ে দুই পক্ষ। আর আজ সকাল থেকে অনেক ঘটনার পর এই ভুয়ো ভোটার জানিয়ে রীতিমতো উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে ওই এলাকায়। গভীর রাতে গোডাউনে আগুন, পুড়ে ছাই একটি বাড়ি। মাঝরাতে ব্যাপক অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে যায় একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে জলপাইগুড়ির শিল্প সমিতি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে থালা, বাটি, প্লেট ইত্যাদি তৈরির প্লাস্টিকের গোডাউন ছিল। প্রশাসনের থেকে রেড করা হয়েছিল, কিন্তু তাও হুঁশ ফেরেনি সেই বাড়ির সদস্যদের। গভীর রাতে ওই বাড়িতে আচমকা আগুন লাগে কাল। এরপর দমকলকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকল। স্থানীয় বাসিন্দারা জানায়, ওই বাড়িতে প্লাস্টিকের গোডাউন ছিল, তাই বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলই। আর সেই দুর্ঘটনা ঘটেও গেল। আরও বড় ক্ষয়ক্ষতি ঘটতে পারত, কিন্তু ঠিক সময় মতো দমকল এসে পড়ায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। ঘটনাটিকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে পুরসভার প্রশাসক নিপু সাহা বলেন, গভীর রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। দমকল অফিসার রাজীব কুমার বলেন, মোট 3টি ইঞ্জিনের কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা হলো তা খতিয়ে দেখছে দমকল আধিকারিকেরা। রাত্রি 1:30টার সময় টের পেয়েছি, তখন থেকে আগুন জ্বলছে। আর কি ছিল এটা আসলে? প্লাস্টিকের গুডাউন। তা কত টাকা দাদা? অনেক তো ক্ষতি দেখলাম। তা এখন যার গুডাউন সে বলতে হবে কত টাকা মাছ দিয়ে না তারা বলতে হবে। বললাম এই লোকালয় এই ধরনের যে গুদাম, এটা কি আগে ছিল? হ্যাঁ, অনেকদিন ধরে আছে। এর আগেও প্রশাসনকে পুরসভাকে বলা হয়েছিল, তার আগে পুরসভা একবার রেট মেরেছিল, তখন প্লাস্টিক সব নিয়ে গেছে। তারপরেও বলা হয়েছিল না। এখানে কি হতো আসলে? এখানে গুডাউন ছিল, প্লাস্টিকের গুডাউন। কাপ, প্লেট, কাগজের কাপ, কাগজের প্লেট, প্লাস্টিক সব তৈরি হতো না রাখা হতো? রাখা হতো। রাখা মানে এটা কি আপনার কি মনে হয় যে লোকালয় এই ধরনের অপরাধ? লোকালয়ে এটা তো পাড়া প্রতিবেশী, লোকালয়ে এইসব গুডাউন না থাকাই উচিত। মালিক কি এসেছে? মালিক কি জানি না, মালিকের দোকান হচ্ছে তিনবারে। ভবানীপুর কেন্দ্রে সকাল থেকেই মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। মদন মিত্র দিলেন তার প্রত্যুত্তর। চলছে হাই ভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন, আর সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে তার সৈনিকেরা মাঠে নামবেন, এটা তো আবশ্যিক। এদিন সকাল থেকে ভবানীপুর কেন্দ্রে ফিরাদ হাকিমকে যেমন দেখা গেল, তেমনি সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রকেও দেখা গেল। কিন্তু তার মাঝখানে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ, মদন মিত্র বুথ জ্যাম করেছেন, ভোটারদের প্রভাবিত করছেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে মদন মিত্র কি বললেন সেটা শুনে নেওয়া যাক। এইটা নিয়ে নিশ্চয়ই বিজেপি কিছু বলবেন না, কারণ আমার দিদির অসুস্থ দিদি আমার একমাত্র বেঁচে আছে, মা নেই, বাবা নেই, তাকে নিলেও একদম পরিবারের আমি খুঁজতেই যাচ্ছি। আমার একমাত্র বেঁচে থাকা দিদি, আমার মা বাবা জ্যাঠা কাকা কেউ নেই। আমি কি দিদিকে গলা টিপে বলতে পারবো যে তোমাকে বিজেপিকে ভোট দিতে হবে? দিদি যা ইচ্ছে তাই দেবে। আর সকাল থেকে অভিযোগ হচ্ছে আমি বুথ জ্যাম করতে
আমি তো কিছুই করছি না, আমি তো বাড়িতে শুয়ে আছি চুপ করে। তবে হ্যাঁ, খবর পাওয়া যাচ্ছে দিকে দিকে সেই বার্তা রটি গেল ক্রমে, ভবানীপুরের ভোটাররা রেডি হচ্ছেন ভোট সংগ্রহে যাচ্ছেন। এই পোল আর 1 ঘন্টার মতো শেষই করা তার কারণ হচ্ছে একটু গরম কমছে, তাপ কমছে, একটু মেঘলা মেঘলা কমছে। আর এই যে আমার দিদির মতো মানুষ যারা ভাবতেই পারছিল না উঠতে পারবে, 70-75 বছর বয়স হয়ে গেছে, উঠে পড়ছে। কারণ এই যে ভোটটা কম পড়ছে, এতে ভবানীপুরের মানুষের মানে চিন্তা বেড়ে যাচ্ছে। তাহলে কি পুজোর আগে সব থেকে বড় গিফট যেটা মমতাকে দিতে যাচ্ছেন, তাতে কি কোথাও বিঘ্ন ঘটছে? তাই তারা তাড়াতাড়ি করে রেডি হচ্ছেন, কারণ মহালয়ার আগেই সব থেকে বড় গিফট 1 লক্ষ ভোটে মমতার ব্যবধান। ও লাভলি। ফিরহাদ হাকিম আর সুব্রত মুখার্জির বিরুদ্ধে বিজেপি কমিশনে নালিশ করেছে যে এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। ফিরহাদ হাকিম এখন দেখুন, ওরা নালিশ করলে বালিশ পাবে, আর বালিশ যদি না পায় আমাদের কাছে আসলে আমরা পালিশ করে দেবো। নির্বাচনের রেজাল্ট বেরোলেই পালিশ হয়ে যাবে। কিন্তু ফিরহাদ হাকিম আমার ভালোবাসে, আমার ভালোবাসে। না না, ওরা আমায় খোলকর্তাল নিয়েছিল কেন? আমরা খোলকর্তাল নিয়ে মায়াপুরে ইস্কন মন্দিরে যাই কৃষ্ণকে খুশি করার জন্য, ও আমায় কৃষ্ণ মনে করে। ফিরহাদ হাকিম আর সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ করেছে। আমার নামও নালিশ হয়েছে, তো নালিশ হতেই পারে। তো নালিশ হলে কি হবে? ফাঁসি হবে? আমি হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী, কিন্তু মমতাকে জেতাতে হবে। বলছে ভয় দেখাচ্ছে ভোটারদের গিয়ে ভোট দিতে দিচ্ছে না বিজেপির যারা সমর্থক রয়েছে। এখনো পর্যন্ত তো একটা জায়গা তো কোনো ছাপ্পা ভোট, যদি তৃণমূল এখানে মনে করতো, বুঝতেই তো পারছেন এখানে তৃণমূল ছাড়া কিছু নেই। কাঠ, বাড়ি, বাঁশ, দুর্গাপুজো সব তৃণমূল। ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 2। ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের শিলিগুড়ি শাখা। সেখানে 2 জন সন্দেহভাজনকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ব্রাউন সুগার। এরপর ধৃত 2 জনকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের নাম বিষ্ণু ছেত্রী, বয়স 28 বছর, ও বিজয় ডাহাল, বয়স 26 বছর। বিষ্ণু অসমের তিনসুকিয়া এবং বিজয় নেপালের ঝাপা জেলার বাসিন্দা। স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে 6 কেজি 728 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। উদ্ধার হওয়া ব্রাউন সুগার বিষ্ণুমণিপুর থেকে বাসে করে পানি ট্যাঙ্কিতে নিয়ে আসে। পানি ট্যাঙ্কিতেই হাত বদল করে নেপালে নিয়ে যেত বিজয়, কিন্তু তার আগেই 2 জনকে ধরে ফেলে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে স্পেশাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার ধৃত 2 জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে আদালতে 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।